ওয়েলকাম ব্যাক। আজকে আমরা শুরু করছি ক্লাস 10 কোষে দেখি 8 চ্যাপ্টার শুরু করার আগে লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কে কিছু ধারণা নিয়ে নিই। লম্ববৃত্তাকার চোঙ হচ্ছে গাছের গুঁড়ি, কলের পাইপ অথবা নর্মাল পাইপ, গ্যাস সিলিন্ডার এবং টর্চের ব্যাটারি, এইগুলো হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ আকৃতি। তো সেরকম আমরা একটা প্রথমে লম্ববৃত্তাকার চোঙ এঁকে নেই। তো এটি একটি লম্ববৃত্তাকার চোঙ। এই লম্ববৃত্তাকার চোঙের এইটা হচ্ছে তার কেন্দ্র থেকে এইটুকু অংশ হচ্ছে তার ব্যাসার্ধ। এটাকে আমরা আর দিয়ে লিখব, ছোট হাতের আর। আর উপর থেকে শুরু করে নিচ অবধি এটা হচ্ছে তার উচ্চতা। উচ্চতাটাকে আমরা এইচ দিয়ে যদি লিখি তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে, লিখে নিচ্ছি, লম্ব বৃত্তাকার চোঙের আয়তন আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। আমরা জানি আয়তন বের করলে তার এককটা ঘনতে হয়। এবার তো এই লম্ববৃত্তাকার চোঙের কিন্তু তিনটি তল, উপরে একটি সমতল, নিচে একটি সমতল এবং মাঝখানে হচ্ছে এই বক্রতলটা অর্থাৎ এই গাটা। তো এই তিনটি তলের অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল, এই সমগ্র তলের ক্ষেত্রফল বের করার একটা সূত্র আছে। তো লিখব যে লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। যেহেতু লম্ববৃত্তাকার শঙ্কুর উপরের তলটা একটা বৃত্তাকার তল, তাহলে তার চারিদিকের এটাকে বলবো আমরা 2 পাই আর। ঠিক আছে, তার সঙ্গে যদি আমরা এই উচ্চতাটা অর্থাৎ এইচটাকে গুণ করি তাহলে হবে 2 পাই আর এইচ, সেটা হবে তার পার্শ্বতলের ক্ষেত্রফল। তো প্রথমে আমরা লিখছি পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ প্লাস, তার সঙ্গে হবে কি উপরের এই যে একটা এটা বৃত্তাকার তল আছে, এর ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার, নিচেও একটা বৃত্তাকার তল আছে, এর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। উপরের পাই আর স্কোয়ার নিচের পাই আর স্কোয়ার অর্থাৎ 2 পাই আর স্কোয়ার যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটা পাবো। ঠিক আছে, তো এখান থেকে যদি তুমি 2 পাই আর কমন নিতে চাও নিতে পারো। 2 পাই আর কমন নিলে এখানে থাকবে এইচ প্লাস আর, এত বর্গ একক। এটা হচ্ছে তার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। তো যখন দুই মুখ খোলা বলবে সেক্ষেত্রে আমরা শুধু পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করব। তো পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল। তো পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি হয়, যেহেতু এই তলটা একটা গোলাকার বৃত্তাকার তল তাই জন্য তার পরিধি হলো 2 পাই আর, তার সঙ্গে এই উচ্চতাটা গুণ করলে অর্থাৎ এইচ গুণ করলে যেটা হবে সেটাই তার পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে লিখব 2 পাই আর এইচ এত, এটা যেহেতু ক্ষেত্রফল এর একক হবে বর্গ একক। তো লম্ব বৃত্তাকার চোঙের আয়তন বের করার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তল অর্থাৎ তিনটি তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ ইন্টু পাই আর স্কোয়ার, এটা লিখলে হবে। অথবা কেউ যদি 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর লেখে সেটাও হবে। এবং লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ শুধুমাত্র তার গাটার ক্ষেত্রফল 2 পাই আর এইচ হবে। তো এই কটা সূত্র দিয়ে আমরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো করে নেব। তাহলে এবারে আমরা চলে যাব কুশি দেখি 8-এর 1-এর দাগে। কুশি দেখি 8-এর 1-এর দাগে পাশের চিত্রে ঘনবস্তুটি দেখি ও নিচের প্রশ্নগুলির উত্তর লিখি। তো এই ঘনবস্তুটা দেখতে চোঙের মতোই লাগছে। তো এর তল কটি হবে, এর তল নিশ্চয়ই হবে 3টি, কারণ আমরা জানি চোঙের তল 3টি হয়, উপরের নিচে 2টি সমতল এবং মাঝখানের এটা হচ্ছে তার বক্রতল। ছবির ঘনবস্তুটির 3টি তল। 2 নম্বরের ছবির ঘনবস্তুটির ড্যাশটি বক্রতল ও ড্যাশটি সমতল। তাহলে একটি হচ্ছে তার বক্রতল এবং 2টি হচ্ছে তার সমতল। ঠিক আছে, এবারে 2-এর দাগেরটা করি। 2-এর দাগে বলছে আমার বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যার আকার লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে উত্তর 5টি ঘন বস্তু হলো, 1 নম্বর হচ্ছে
পাইপ, 2 নম্বরে হচ্ছে গ্যাস সিলিন্ডার, এরপর হলো টর্চের ব্যাটারি, তারপর হচ্ছে গাছের গুঁড়ি, কটা হলো 1 2 3 4, আর একটা হচ্ছে গম্বুজ বা থাম, বা খুঁটি, যেটাকে গোল পিলার বলা হয়। তাহলে এবারে 3 এর দাগেরটা করি। 3 এর দাগে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেন্টিমিটার চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা কত হবে হিসাব করে লিখি। তো ড্রামটা কিন্তু ঢাকনার সমেত আছে, অর্থাৎ উপর দিকটা বন্ধ আছে। তাহলে ছবিটা এঁকে নিই প্রথমে। এই হচ্ছে ড্রাম, ড্রামের ঢাকনা আছে, অর্থাৎ দুই দিকটা ড্রামে কিন্তু বন্ধ রয়েছে। এবারে তাহলে এর ব্যাস বলা আছে, ব্যাস অর্থাৎ তার এই গোল তলের ব্যাস, এটা হচ্ছে 28 সেমি। তো ব্যাস যদি 28 সেমি হয়, ব্যাস কত হবে, তার অর্ধেক হবে, 14 সেমি হবে। এবার ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লাগলো, অর্থাৎ এই গোটা ড্রাম 3টি তল সহ ড্রামটা তৈরি করতে কিন্তু 2816 বর্গ সেমি বলেছে। বর্গ মানে ক্ষেত্রফল, তার মানে এটা সমগ্র তলের ক্ষেত্রফল বলা আছে 2816 বর্গ সেমি। এখান থেকে আমাদেরকে উচ্চতাটা বের করতে হবে। তো উচ্চতা আমরা জানি না, উচ্চতাটা আমরা ধরে নিব। এখান থেকে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে তার এইচ। তাহলে লিখে নিই, ধরি ড্রামটির উচ্চতা এইচ সেমি। এবার ড্রামের ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ বের করে নেই। ড্রামের ব্যাস হচ্ছে 28 সেমি। তাহলে ড্রামের ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ করব, 28কে 2 দিয়ে ভাগ করলে হবে 14 সেমি। তাহলে এবারে আমরা উচ্চতা পেয়ে গেলাম, আমাদের ব্যাসার্ধ পেয়ে গেলাম। সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর। তাহলে সেই সূত্রের সঙ্গে আমরা এই ড্রাম তৈরি করতে স্টিলের যতটা চাদর লাগলো তার সঙ্গে সমান করে দিলে আমরা সেখান থেকে এইচ এর মানটা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা ড্রামের ক্ষেত্রফলটা লিখে নিই। সুতরাং ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে আগে সূত্রটা লিখে নিচ্ছি, 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর এত বর্গ সেমি, যেহেতু সেমি বলা আছে। এবারে আর এর মান বসিয়ে দিচ্ছি, 2 পাই আর হচ্ছে 14 ইন্টু দিয়ে 14, এইচ এর মান জানা নেই, এইচ প্লাস আবার 14 এত বর্গ সেমি। এবারে এইটা আমরা এর সঙ্গে সমান করে দেব। তাহলে লিখে নিই প্রশ্নানুসারে 2 পাই ইন্টু 14 ব্র্যাকেটে এইচ প্লাস 14 সমানে হচ্ছে 2816। এবার পাইয়ের মানটা বসিয়ে দিলে 2 ইন্টু 22/7 গুণ হলো 14, ব্র্যাকেটের ভেতরে এইচ প্লাস 14 থাকলো, সমান সমানে 2816। 7 দিয়ে 14 কেটে হলো 2। এবারে উপরে উপরে গুণ করে 22 দুগুণ হচ্ছে 44, এবার 44 দুগুণ হচ্ছে 88 বা 88। এইচ প্লাস 14 সমানে হচ্ছে 2816। তাহলে এইচ প্লাস 14 সমানে কত হবে, এই 88টা 2816 এর নিচে যাবে 88। তাহলে রাফে আমরা 88 দিয়ে 2816কে ভাগ করে নেই। যদি আমি 3 বাদ দিই, 3 8 24 4 হাতে 2, 3 8 24 আর দিয়ে 26, বিয়োগ করলে 11 থেকে 4 বাদ দিলে থাকবে 7,
হাতের একটা নিচে চলে আসলো, 6 এর আগে 7 হলো, 8 থেকে 7 গেলে থাকবে 1, আর 6কে কেটে আনলাম। এবার 2 বার দিলে 8 2 16, 6 হাতে 1, আবার 8 2 16 আর আগে 17, ভাগ মিলে গেল হলো 32। তার মানে এই 88 দিয়ে 2816কে কাটলে হবে 32। তাহলে এইচ সমানে এদিকে হলো 32 বিয়োগ প্লাস 14টাকে এদিকে আনলে মাইনাস হবে, তাই মাইনাস দিয়ে 14 লিখব। তাহলে এইচ সমানে 32 থেকে 14 গেলে থাকবে 18। তাহলে উচ্চতা আমাদের চলে আসলো 18 সেমি। উত্তর লিখব ড্রামটির উচ্চতা হলো 18 সেমি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে আমরা 4 দাগেরটা করব। 4 নম্বরে একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি বৃত্তাকার পিলারের ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করি। তো দেখো এখানে যখন ঘন ডেসিমিটার বলছে তার মানে আমরা বুঝে গেছি যে এটা আমাদের আয়তন বের করতে হবে। তার আগে আমরা পিলারটা এঁকে নিচ্ছি। এই হচ্ছে একটা পিলার, এই পিলারের উপরের ব্যাস বলা আছে 5.6 ডেসিমিটার, আর তার উচ্চতা বলা আছে কত 2.5 মিটার। এবার এরকম কিন্তু পিলার আছে 2টি, ঠিক আছে। তো এখান থেকে আমরা এর আয়তন বের করলেই পিলারটা ঢালাই করতে কতটা মশলা লাগবে সেটা আমরা পেয়ে যাব। এবারে দেখো ভালো করে যে ঘন কিন্তু ডেসিমিটার করতে হবে। এখানে ব্যাসটা ডেসিমিটারে থাকলেও উচ্চতাটা কিন্তু মিটারে আছে, তো উচ্চতাটাকে আমাকে ডেসিমিটারে করতে হবে। তাহলে প্রথমে লিখে নেব পিলারের ব্যাস 5.6 ডেসিমি, কমা দিয়ে ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ কত হবে 5.6কে 2 দিয়ে ভাগ করব, এত ডেসিমি। 2 দিয়ে এটাকে ভাগ করলে হয় 28 2 56, তাই 2 দিয়ে কাটলে হবে 2.8, যেহেতু পয়েন্টটা মাঝখানে আছে 2.8 ডেসিমি, ঠিক আছে। এবার ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার হচ্ছে পিলারটির উচ্চতা। পিলারটির উচ্চতা কত আছে 2.5 এত মিটার, এটাকে আমাদের ডেসিমিটার করতে হবে। এবার দেখো মিলি, তারপর সেন্টি, তারপর ডেসি, তারপরে মি, মানে মিটারে আছে, এক ঘর কমে আসতে হবে, মানে ছোট এককে আসতে হবে। বড় একক থেকে যখন ছোট একক আসবো তখন 10 দিয়ে গুণ করতে হবে, কারণ এক ঘরে আসলে 10 দিয়ে গুণ, 2 ঘর নিচে নামলে 100 দিয়ে গুণ, 3 ঘর নামলে 1000 দিয়ে গুণ করে থাকি আমরা। 2.5কে 10 দিয়ে গুণ করলে আমরা ডেসিমিটার পেয়ে যাব। 2.5কে 10 দিয়ে গুণ করলে গুণ 10 সমান সমান হবে 25 ডেসিমি। ব্যাসার্ধ পেয়ে গেলাম, উচ্চতা পেয়ে গেলাম, সহজে আমরা পিলার দুটি আয়তন বের করতে পারবো। তাহলে একবার লিখে দেব পিলার দুটি আয়তন। তাহলে আমরা আয়তনের সূত্র জানি পাই আর স্কয়ার এইচ। এটা হচ্ছে একটা পিলারের আয়তন, যেহেতু আমরা দুইটা পিলারের একবার আয়তন বের করবো তাই এর সঙ্গে 2 গুণ করে দেব, ঘন ডেসিমি। মান বসালে 22/7, আর স্কয়ার অর্থাৎ 2.8 স্কয়ার, এটাকে স্কয়ার না দিয়ে দুইবার আলাদা করে লিখে দিচ্ছি 2.8 ইন্টু এইচ হচ্ছে 25 ইন্টু তার সঙ্গে হচ্ছে 2 ঘন ডেসিমি। তাহলে 28কে 10 মিনিট তুলি, নিচে 10 ভাগ হবে, এটাকেও নিচে 10 ভাগ হবে, দশমিকগুলো উঠে গেল। 7 দিয়ে যদি 28কে কাটি তাহলে হবে 4 7 28, 10 আর 25কে 5 দিয়ে কাটবো, 5 5 25, 5 দুগুণে 10, আবার এই 5 দিয়ে নিচে 10টাকে কাটলে 5 দুগুণে 10, এই যে শেষে পড়ে থাকা 2 আর এই 2 কেটে দিলাম, আর এই 2 দিয়ে
4কে কেটে হবে 2। তাহলে উপরে আমাদের পড়ে থাকলো 22 গুণ 2 গুণ হচ্ছে 28 ঘন ডেসিমি। এবারে 22 দুগুণ হচ্ছে 44, 44-এর সঙ্গে 28টা আমরা রাফে গুণ করে নিচ্ছি। 44-এর সঙ্গে 28, 4 32, 2 হাতে 3, 4 32 আর 3 হচ্ছে 35, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 2 8 5 3 হাতে 1 আর 3 11 আর 1 হচ্ছে 12। গুণফলটা আসলো 1232 ঘন ডেসিমি। তাহলে প্রথম উত্তরটা আমরা পেয়ে গেলাম যে পিলার ঢালাই করতে কতটুকু ঘন ডেসিমিটার মশলা লাগবে। পিলারটা ঢালাই করতে 1232 ঘন ডেসিমিটার কিন্তু আমাদের ঢালাই লাগবে। সেই উত্তরটা আমরা লিখে নিই। পিলার ঢালাই করতে 1232 ঘন ডেসিমি মশলা লাগবে। এবারে দেখো এখানে আরো একটা কোশ্চেন আছে, প্রতি বর্গমিটারে 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে সেটা হিসাব করি। এবারে এই পিলারটাকে প্লাস্টার করতে হবে। তাহলে পিলারের এই যে উপরের অংশ এবং তার এই নিচের অংশ, এই দুটি অংশ কিন্তু আমরা প্লাস্টার করি না, শুধু প্লাস্টার করি কোনটা, পিলারের এই চারিপাশটা, গাটা। ঠিক আছে, তো চোঙের ক্ষেত্রে তার চারিপাশে অর্থাৎ তার গাটা হয় বক্রতলের ক্ষেত্রফল অথবা তার পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে। অঙ্কে দেখো যে প্রতি বর্গমিটার অর্থাৎ বক্রতলের যে ক্ষেত্রফলটা বের করব, পার্শ্বতলের যে ক্ষেত্রফলটা বের করব, সেই ক্ষেত্রফলটা কিন্তু আমাকে মিটারে এককে বের করতে হবে। তাহলে উচ্চতাটা আগেই মিটারে দেওয়া ছিল এবং ব্যাসার্ধটা ছিল ডেসিমিটারে, দুইটাকে আমরা মিটারে নিয়ে আসবো, নিয়ে এসে আমাদের বক্রতলের ক্ষেত্রফলটা বের করব। তাহলে লিখছি পিলারের ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 2.8 ডেসিমি। তো এটাকে মিটারে করতে হলে দেখো মিলি, তারপর সেন্টি, তারপর ডেসি, তারপরে মি, বা ডেসি থেকে আমরা মিটারে যাব। ডেসি থেকে মিটারে যেতে হলে ছোট একক থেকে যখন বড় এককে যাব তখন কিন্তু আমাদেরকে 10 দিয়ে সেটাকে ভাগ করতে হবে। 2.8কে যদি 10 দিয়ে ভাগ করি, দশমিকটা কিন্তু আরও এক ঘর বাম দিকে সরবে। ঠিক আছে, তো বাঁ দিকে সরলে বসবে হচ্ছে 0.28 এত মিটার। পিলারের উচ্চতা দেওয়াই আছে মিটারেই, উচ্চতা বই মিটারে দেওয়া আছে 2.5 মিটার। এবার আমাকে বের করতে হবে কি, তার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে লিখব সুতরাং দুটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল হবে, তো একটি পিলারের বক্রতল হচ্ছে 2πr/h। যেহেতু আমরা দুটি বের করছি তাই এর সঙ্গে আমরা 2 গুণ করব, এত বর্গ মিটার। মানগুলো বসিয়ে দিলে 2 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 0.28 ইন্টু এইচ এর মান হচ্ছে 2.5 ইন্টু তারপর হলো 2 বর্গ মি। এবারে দশমিকগুলো তুলছি, এটা হবে নিচে 100 দিয়ে ভাগ, এর নিচে হবে 10 দিয়ে ভাগ, দশমিকগুলো উঠে গেল। 7 দিয়ে 28 কাটবো, 4 7 28, 25 আর 10 5 দিয়ে কাটছি, 5 5 25, 5 2 10, এই 2 2 কেটে দিলাম। এবার বাকি রইল নিচে 100, নিচে 100টাই রাখছি কারণ আমাদের ভাগ করতে সুবিধা হবে, নিচে রাখছি তাহলে 100। এবার উপরে আমাদের কি কি আছে, 2 আছে, বাইরে আছে 4 আছে আর 5 আছে। 5 আর 4 গুণ করে 4 5 20, 20 দুগুণ হচ্ছে 40, 40কে যদি আমরা 22 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে, দেখো 40 না করে আমি 4 দিয়ে 22কে গুণ করছি, 22কে 4 দিয়ে গুণ করলে হবে 8 8, যেহেতু 40 ছিল তাই শেষে একটা শূন্য বসাবো, তাহলে হবে আমাদের 880।
তাহলে উপরে হচ্ছে 880 বর্গ একক। এটাকে যখন 100 দিয়ে ভাগ করছি দশমিকটা, শেষের থেকে 2 ঘর আগে বসবে। তাই 2 ঘর আগে বসলে 8.80 বর্গ একক এত হচ্ছে। এবারে দেখো প্রশ্নে বলা আছে যে 1 বর্গ এককে 125 টাকা করে খরচ হয়। তাহলে আমাদের বেরোলো 8.80 বর্গ একক। তাহলে কত টাকা খরচ হবে গুণ করে দেবো একবারে। তাহলে উত্তরটা লিখে দিচ্ছি। তাহলে উত্তর পিলার দুটি প্লাস্টার করতে খরচ হবে কত খরচ হবে 8.8, শূন্যটা লিখছি না, 1 2 5 অর্থাৎ 125। এটাকে রাফে গুণ করে আমরা এখানে বসাবো। তাহলে রাফে গুণ করছি 125কে 8.8 দিয়ে গুণ করছি। 5 আর 40 শূন্য হাতে 4, 8 2 16 আর 4 20 শূন্য হাতে 2, আর 8 দিয়ে 10, আবার 8 দিয়ে গুণ করলে 1000ই হবে। 0 0 0 1, তাহলে 0 0 0 1 1। দশমিকটা 1 ঘর আগে আছে, এখানে গুণফলের মধ্যে দশমিকটা 1 ঘর আগে বসিয়ে দিলে এখানে বসবে, শূন্যটা কেটে দিলাম। তাহলে খরচ হলো হচ্ছে 1100 টাকা। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এরপরে 5 এর দাগেটা যাব। 5 এর দাগে 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমিল লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন সেমি গ্যাসের ওজন হিসাব করি। তাহলে প্রতি ঘন সেমি বলছে, এখানে আমরা তাহলে ওই সিলিন্ডারের মধ্যে কতটুকু গ্যাস ধরে অর্থাৎ তার আয়তনটা বের করব। অন্তর্ব্যাস দেওয়া আছে, সেখান থেকে ব্যাসার্ধ পেয়ে যাব। এই যে উচ্চতা দেওয়া আছে, উচ্চতা আর ব্যাসার্ধকে কাজে লাগিয়ে আমরা আয়তনটা বের করি আগে। প্রথমে একটা ছবি আঁকছি সিলিন্ডারটার। এই হচ্ছে গ্যাস সিলিন্ডার। এর অন্তর্ব্যাস অর্থাৎ এইটুকু অন্তর্ব্যাস বলা আছে 2.8 ডেসিমি। উচ্চতা অর্থাৎ এই উচ্চতাটা দেওয়া আছে তার 7.5 ডেসিমি। তবে সেটা আগে লিখে নিই। এখানে সিলিন্ডারের অন্তর্ব্যাস 2.8 ডেসিমি। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2.8 কে আমরা 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে হবে 1.4 ডেসিমি হচ্ছে তার ব্যাসার্ধটা, এবং উচ্চতা দেওয়াই আছে 7.5 ডেসিমি। সুতরাং সিলিন্ডারের আয়তন, তাহলে আমরা জানি সূত্রটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ ঘন ডেসিমি। তাহলে এখানে মান বসিয়ে দিই। পাই অর্থাৎ 22/7 ইন্টু আর স্কোয়ার অর্থাৎ ব্যাসার্ধ স্কোয়ার 1.4 ইন্টু 1.4 স্কোয়ারের জন্য 2 বার লিখলাম। উচ্চতা হচ্ছে 7.5 এত ঘন ডেসিমি। এবারে এর দশমিক তুলে দিলে নিচে 10 ভাগ হবে, এখানেও দশমিক তুলে দিলে 10 ভাগ হচ্ছে। দশমিকটা এবারে উঠে গেল, এর দশমিক তুলে দিলে নিচে 10 ভাগ হচ্ছে। 7 দিয়ে 14 কাটলে থাকবে 2, 2 দিয়ে 10 কেটে থাকবে 5, 5 দিয়ে 75কে কাটলে 5 15 75। আবার এই 15 দিয়ে 10কে কাটলে 3 5 15, 5 2 10। 2 দিয়ে 14 কাটলে থাকলো 7। উপরে আরও কাটা যাবে কিন্তু নিচে আমরা 10 রাখছি, তাহলে ভাগ করতে আমাদের সুবিধা হবে।
নিচে থাকলো 10, উপরে আছে এই 3, এই 7 আর হচ্ছে 22, 3 সাথে 21 আর তার সঙ্গে 22 গুণ করবো রাফে। তাহলে 21 আর 22 গুণ করলে 2 একে 2, 2 দুগুণ 4, আবার 2 একে 2, 2 দুগুণ 4, তাহলে 2, 6, 4, 462 এত ঘন ডেসিমি। 10 দিয়ে ভাগ করলে শেষের থেকে এক ঘর আগে দশমিকটা হবে 46.2 ঘন ডেসিমি। ঠিক আছে, এবারে এই যে গ্যাস সিলিন্ডারের আয়তন হচ্ছে 46.2 ঘন ডেসিমি। এই 46.2 ঘন ডেসিমির জায়গার মধ্যে গ্যাস আছে এই 15.015 এত কিগ্রা। তাহলে 1 ঘন ডেসিমিতে কতটা আছে সেটা বের করবো। ওই কি নিয়মের মতো করে লিখে নিই। 46.2 ঘন ডেসিমি গ্যাসের ওজন 15.015 কিগ্রা। তাহলে আমরা বের করবো এই যে প্রতি ঘন ডেসিমিটার অর্থাৎ 1 ঘন ডেসিমিটারে 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন থাকবে হচ্ছে 15.015 উপরে, নিচে হচ্ছে 46.2 এত কিগ্রা। এবার এটাকে নিচের থেকে দশমিক তোলার জন্য উপরে 10 গুণ করছি, আর উপরে দশমিক তোলার জন্য নিচে আমাদের গুণ করতে হবে 1, দশমিকের পরে 3টা সংখ্যার জন্য 3টা শূন্য। তাহলে এটা উপরে গুণ করে দিই। 15,015 সঙ্গে আমরা 10 গুণ করলে পাবো 15,015,0। নিচে এটাকে গুণ না করে 462 গুণ 1000ই রাখছি। এবারে কি করব, এই 462টা দিয়ে আমরা এটাকে না কেটে, এটা যেহেতু বড় সংখ্যা আছে এটাকে রাফে একটু ভাগ করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে 462 দিয়ে 150, 150 এটাকে ভাগ করব। তো প্রথমে 3 বার দিয়েছি, 3 বার দিলে 3 দুগুণ 6, 3 6 18, 8 হাতে 1, 3 4 12 আর 1 13, বিয়োগ করলে 11 থেকে 6 গেলে থাকবে 5, তাহলে 9 থেকে 10 গেলে থাকবে 1, 4 থেকে 5 গেলে থাকবে 1। এবার 5টা কেটে আনছি, কেটে আনলে এবার 2 বার দিই, 2 দুগুণ 4, 6 দুগুণ 12, 2 হাতে 1, 4 দুগুণ 8 আর 1 9, বিয়োগ করলে 5 থেকে 4 গেলে থাকবে 1, আবার 5 থেকে 2 গেলে থাকবে 3, 11 থেকে 9 গেলে থাকবে 2, শেষে শূন্যটা কেটে নিয়ে আনছি। এবারে বাদ দিচ্ছি 5, 5 দুগুণ 10, 0 হাতে 1, 5 6 30 আর 1 31, 1 হাতে হলো 3, 4 5 20 আর 3 23, ভাগ মিলে গেল। অর্থাৎ 462 দিয়ে যদি উপরের সংখ্যাটাকে আমরা কাটি তাহলে ভাগফল আসবে 325। 462 দিয়ে এটা কেটে 325, তাহলে অর্থাৎ কি আসলো, উপরে 325, নিচে হচ্ছে 1000 এত কিগ্রা। 1000 দিয়ে আমরা 325কে ভাগ করলে আমাদের 0 দশমিক, মানে দশমিকটা 3 ঘর আগে বসবে, তো এটা 1 কেজির চেয়ে কম আসছে, তাই আমরা এটাকে কিগ্রা না করে গ্রামে করব। তো কিগ্রা থেকে গ্রামে করলে আবার 1000 দিয়ে গুণ করে দিই, তাহলে 325/1000কে 1000 দিয়ে গুণ করছি, তাহলে তখন কিগ্রা না হয় হবে হলো গ্রাম। তাহলে এই 1000 এই 1000 কেটে গেল, থাকবে 325, লিখছি 325 গ্রাম। তাহলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কিন্তু হবে 325 গ্রাম করে। এটা উত্তর লিখে নিই। উত্তর, প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন 325 গ্রাম। এই হচ্ছে আমাদের উত্তর। এবারে 6 দাগেরটা করবো আমরা। 6 নম্বরে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটি 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ, তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। তাই 3টা জার এরকম করে পূর্ণ ছিল। ওই 3টি জারের অ্যাসিড 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের
ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারের অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমিটার হয়। প্রথম 3টি জারের ব্যাসার্ধ যদি 1.4 ডেসিমি হয় তাহলে তাদের উচ্চতা হিসাব করে লিখি। তো প্রথমে ছবি এঁকে নেই। এই হচ্ছে 3টি জার। এদের প্রত্যেকের উচ্চতা এবং ব্যাসার্ধ কিন্তু সেম আছে। তো বলেছে প্রথমটির 2/3 অংশ, অর্থাৎ এই প্রথম জারের মধ্যে যতটা জায়গা আছে মানে তার আয়তনটার 2/3 অংশ জায়গা অ্যাসিড ভর্তি আছে। দ্বিতীয়টির যতটুকু আয়তন আছে তার 5/6 অংশ জায়গা অ্যাসিডে ভর্তি আছে। তৃতীয়টিরও 7/9 অংশ মানে অর্থাৎ তার আয়তনের 7/9 অংশ অ্যাসিডপূর্ণ আছে। যেহেতু এই 3টি জারের ব্যাসার্ধ এবং আয়তন সেম হবে, তাই তাদের আয়তন কিন্তু পাই আর স্কোয়ার এইচ হবে। প্রথম জারটির আয়তন যদি পাই আর স্কোয়ার এইচ হয়, তাহলে তার মধ্যে তার আয়তনের এই 2/3 অংশ কিন্তু অ্যাসিড ভর্তি আছে। অ্যাসিড ভর্তি আছে 2/3 পাই আর স্কোয়ার এইচ। বোঝা গেল? যেহেতু এর গোটা আয়তনটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাই এই পাই আর স্কোয়ার এইচের এই 2/3 অংশ কিন্তু অ্যাসিড ভর্তি আছে। তাই প্রথম জারের মধ্যে রাখা অ্যাসিডের আয়তন কিন্তু 2/3 পাই আর স্কোয়ার এইচ হলো। এবার আসি দ্বিতীয়টায়। দ্বিতীয় গোটা জারটার আয়তন কিন্তু পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে? তাহলে সেই পাই আর স্কোয়ার এইচের 5/6 অংশ কিন্তু অ্যাসিড ভর্তি আছে, অর্থাৎ অ্যাসিডের আয়তন কত হবে? 5/6 পাই আর স্কোয়ার এইচ হবে। একইভাবে তৃতীয়টির আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এবং এর মধ্যে অ্যাসিড আছে 7/9 অংশ, তাহলে এই অ্যাসিডটার আয়তন হবে 7/9 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন ডেসিমিটার। ঠিক আছে? এবারে এই 3টি জারের মোট যে অ্যাসিডগুলো আছে সেই অ্যাসিডগুলো একটা বড় জারের মধ্যে ঢালা হলো। তাহলে আমরা লিখছি যে বড় জারটা এটা, এই হচ্ছে বড় জার। এবং এখানে বলা আছে যে বড় যে জারটা আছে তার কিন্তু 2.1 ডেসিমিটার হচ্ছে তার ব্যাস। ঠিক আছে? এই বলা আছে, অর্থাৎ এই জারটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2.1 ডেসিমি। এই অ্যাসিডগুলো যখন এই বড় জারটার মধ্যে ঢালবে তখন তার উচ্চতা হবে 4.1 ডেসিমিটার। তো মানলাম যে জারটি এই পর্যন্ত অ্যাসিডগুলো দিয়ে ফিল হবে, ভর্তি হবে, তখন এইটুকুর উচ্চতা কিন্তু হবে 4.1 ডেসিমি। ঠিক আছে? এখন আমাদের উত্তর চাইছে প্রথম 3টি জার আছে তাদের উচ্চতাটা কত। ঠিক আছে? যে তাদের উচ্চতা কত, প্রথম 3টি জারের উচ্চতা আমাদের বের করতে হবে। তার মানে প্রথম 3টি জারের উচ্চতা কিন্তু আমরা জানি না। তো এক এক করে উচ্চতাটাকে ধরে নিয়ে প্রথম 3টি জারের আয়তনগুলো আমরা লিখে নিই। তাহলে লিখি ধরি সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট জার 3টির উচ্চতা 8 ডেসিমি এবং 3টি জারের ব্যাস বলা আছে 1.4 ডেসিমিটার। সুতরাং জার 3টির ব্যাস 1.4 ডেসিমি। তাহলে ব্যাস যদি এটা হয় তখন ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ হচ্ছে 1.4/2, এত ডেসিমি। এটা অর্থাৎ এটাকে 2 দিয়ে ভাগ করলে 0.7 ডেসিমি হবে তার ব্যাসার্ধ। ঠিক আছে? এবার লিখব যে প্রথম জারে অ্যাসিড পূর্ণ আছে। তাহলে প্রথম জারে আয়তন হচ্ছে সূত্র অনুসারে পাই আর এইচ, তার মধ্যে 2/3 আছে অ্যাসিড পূর্ণ, তাই লিখব যে 2/3 পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমি।
তাহলে এখানে মান বসালে 2/3 পাই আর স্কোয়ার জায়গায় 0.7 স্কোয়ার, এইচ এর মান আমাদের জানা নেই, এত ঘন ডেসিমি হচ্ছে প্রথম জারের মধ্যে অ্যাসিড। একইভাবে লিখবো এবার দ্বিতীয় জারে অ্যাসিড পূর্ণ আছে। দ্বিতীয় জারে আছে 5/6, তাহলে 5/6 পাই স্কোয়ার এইচ ঘন ডেসিমিটার। তাহলে এখানেও মান বসিয়ে দিলে 5/6 পাই 0.7 স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন ডেসিমিটার। একইভাবে আমরা তৃতীয়টা বের করব। তৃতীয় জারে অ্যাসিড পূর্ণ আছে, সেভেন বাই নাইন পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমি। এখান থেকে আমরা মান বসাই দিলে 7/9 পাই 0.7 স্কোয়ার এইচ, এত ঘন ডেসিমিটার। এই তিনটি জারের যে অ্যাসিডের আয়তন, সেই অ্যাসিডের আয়তন যোগ করলে কিন্তু বড় জারের মধ্যে কতটুকু অ্যাসিড ঢালা আছে সেটা পাবো। তাহলে এই তিনটাকে আমরা যোগ করে দেবো, লিখবো যে বড় জারে মোট অ্যাসিডের পরিমাণ, তিনটাকে যোগ করলে 2/3 পাই 0.7 স্কোয়ার এইচ প্লাস 5/6 পাই 0.7 স্কোয়ার এইচ প্লাস, আর একটা নিচে লিখছি 7/9 পাই 0.7 স্কোয়ার এইচ। প্রত্যেকের থেকে এই পাই আর স্কোয়ার অর্থাৎ এই অংশটুকু একই আছে, তো এই অংশটুকু কিন্তু কমন নিয়ে আমরা বাইরে লিখে দিতে পারি। বাইরে লিখে দিলে হবে পাই 0.7 স্কোয়ার এইচ, ভিতরে থাকবে 2/3 প্লাস 5/6 প্লাস 7/9, এত। এর এককটা লিখে নিতে হবে ঘন ডেসিমি। তো এটাকে হিসাব করলে মাঝখানে করছি পাই 0.7 তার স্কোয়ার এইচ, ভেতরে লসাগু যদি করি তাহলে 3, 6, 9 এর লসাগু কত হবে? 3, 6, 9 এর লসাগু হবে 18, 18 দিয়ে 6 দুগুণ 12, উপরে হলো যোগ 3 5 হলো 15 যোগ 7 দুগুণ হলো 14, এত ঘন ডেসিমি। এটাকে যোগ করলে পাই 0.7 স্কোয়ার এইচ ইন্টু উপরে এই তিনটা যোগ করলে হবে 4 5 9, 9 দিয়ে 11, 1 হাতে 1, 3টা 1 যোগ করে 3 আর হাতে থাকে 4, 41/18 এত ঘন ডেসিমি। তো এই পরিমাণটা হচ্ছে বড় জারের মধ্যে থাকা অ্যাসিডের আয়তন, ঠিক আছে। এবার আমাদের অঙ্কে বড় যে গ্যাস জারটা আছে তার কিন্তু ব্যাস এবং উচ্চতা দুটোই দেওয়া আছে, এই দুটো দিয়ে তার আয়তন বের করে এই আয়তনের সঙ্গে আমরা সমান করে দেবো, তাহলে এই যে মান আমরা পেয়ে যাব। তাহলে লিখব বড় গ্যাস জারের ব্যাস আছে 2.1 ডেসিমি, সুতরাং ব্যাসার্ধ হচ্ছে 2.1/2 এত ডেসিমি, এটাকে এরকম রাখলাম। এবং উচ্চতা হচ্ছে বলাই আছে 4.1 ডেসিমি। তাহলে সুতরাং বড় গ্যাস জারের আয়তন হবে কত? পাই আর স্কোয়ার এইচ, এত ঘন ডেসিমি। এখানে মানগুলো বসালে পাই আর মান হলো
2.1/2 এর স্কোয়ার ইন্টু এই হচ্ছে 4.1, এত ঘন ডেসিমি। এবার এই আয়তনের সঙ্গে আমরা আগের আয়তনটা সমান করে দিচ্ছি। প্রশ্নানুসারে আগের আয়তন আমাদের ছিল পাই 0.7 স্কোয়ার এইচ ইন্টু 41/18 সমান এখানে আছে পাই 2.1/2 এর স্কোয়ার ইন্টু 4.1। তো এবারে দুই দিক থেকে পাই আর পাই কেটে দিলাম। এবার এখানে 0.7 স্কোয়ারে ভাঙিয়ে লিখলে 0.7 ইন্টু 0.7 ইন্টু এইচ ইন্টু 41/18 সমান সমান, এটাকে যদি আমি দুইবার লিখি 2.1/2 2.1/2 ইন্টু 4.1। এবারে এখানে এইচ এর মান যেহেতু বের করবো, তাই এইচ বাদে বাকি এই দুটোকে আমরা সমান সমানে এদিকে নিয়ে যাব। তাহলে পরের লাইনে লিখব এইচ সমান সমান আগে যারা ছিল তাদেরকে লিখব 2.1/2 2.1/2 ইন্টু 4.1 ইন্টু 0.7 দুটো এদিকে গিয়ে উল্টে যাবে 1/0.7 ইন্টু 1/0.7 ইন্টু 41/18 উল্টে গিয়ে হবে 18/41। এবারে এখানে যারা আছে দশমিকগুলো তুলে দেবো, তুলে দিলে 41/1 এই দশমিক তুলি নিচে 10 ভাগ করে দিলাম। আর এই দশমিকটাও এক ঘর আগে আছে, এই দশমিকটা এক ঘর আগে আছে, নিচের আবার এই দশমিকটাও এক ঘর আগে, এই দশমিকটাও এক ঘর আগে। তাহলে এগুলো আমরা তুলে দিতে পারি এই দুইটাই। এইটার সঙ্গে এটা তুলে দিলাম, এটার সঙ্গে এটা তুলে দিলাম, এভাবে হয়। অথবা তোমরা যদি এই দশমিক তোলার জন্য নিচে গুণ করো 10, এই দশমিক তোলার জন্য নিচে 10 গুণ করো, আবার এই দশমিক তোলার জন্য উপরে 10 গুণ করবে, এই দশমিকটা তোলার জন্য উপরে 10 গুণ করবে, করে দিয়ে কেটে দেবে, তাও হবে। এবারে বাকি যা আছে কাটাকাটি করে দিচ্ছি। উপরে এই 41, নিচের 41 কেটে গেল। এই 7 দিয়ে 21 কাটলে হবে 3 × 7 = 21, এই 7 দিয়ে 21 কাটলে হবে 3 × 7 = 21, 2 দিয়ে যদি আমি 18কে কাটি 9 × 2 = 18, তাহলে নিচে আমার পড়ে থাকলো 10 এবং 2, উপরে থাকলো 3 3 এবং হচ্ছে 9। তাই এদের গুণ করে পরের লাইন লিখব এইচ সমানে হচ্ছে উপরে 9 এবং 3 × 3 = 9 গুণ করলে হবে 81, নিচে হলো 10 × 2 = 20। এটা দিয়ে 81কে ভাগ করে দিই, তাহলে 4 × 20 = 80 হয়, বিয়োগ করলে 1, দশমিক দিয়ে নিলাম 0, তবুও 20 দিয়ে ভাগ যাচ্ছে না, আরও একটা 0 বসিয়ে আরও একটা 0 নেব, 5 × 20 = 100 কেটে গেল। তাহলে এইচ এর মান পাওয়া গেল 4.05, অর্থাৎ 4.05 ডেসিমি। তাহলে এবার উত্তর লিখে দিচ্ছি যে গ্যাস যার তিনটির উচ্চতা ছিল 4.05 ডেসিমি, এই হচ্ছে অ্যান্সার। তো আজকে এই পর্যন্ত রইল।